কথা বলেনি সেটা হচ্ছে যে ঠিক বিশেষজ্ঞ হিসেবে ভাববেন না। কারণ আমি প্রায় 42 বছর শিক্ষকতা করলেও ঠিক পণ্ডিত হতে পেরেছি বা বিশেষজ্ঞ হতে পেরেছি সেটা আমি মনে করি না। তবে পড়াতে পড়াতে বিশ্ব রাজনীতি বা বিশ্ব ব্যবস্থা নিয়ে একটা বই টই লিখেছি এবং নানা জায়গায় কথাবার্তা বলেছি। এর বাইরেও বিশ্ব রাজনীতির বাইরেও দেশ আর বাইরে নিয়ে তো আলোচনা করতে করতে যাদের সঙ্গে আলোচনা করেছি, যাদের সামনে আলোচনা করেছি, সেখানে নিজেও কিছু শিখেছি। কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে, প্রশ্নোত্তরের মধ্য দিয়ে নিজেও শিখেছি, নিজের ধারণাগুলো পরিপূর্ণ হয়েছে। সুতরাং এই পারস্পরিক ধারণার বিনিময়টাই আসল। কাউকে না কাউকে সেটা শুরু করতে হয়, সেই রকম একটা ভূমিকাতেই আমি আছি বলে মনে করি। তো আজকে যে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইরান আক্রান্ত হওয়ার ফলে পশ্চিম এশিয়া সংক্রান্ত এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমেরিকা এবং ইসরায়েল, আমরা সবাই জানি, 28 ফেব্রুয়ারি মাসের শেষ দিন থেকে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে আক্রমণ করলো। তারপরে ইরানও প্রত্যাঘাত করছে তার সাধ্য মতো, মানে একটা যুদ্ধ চলছে প্রায় 15-16 দিন চলছে। আমি বলবো যে ইসরায়েল নিজের ইচ্ছে আক্রমণ করে। ইসরায়েল অনেক বেশি ব্যতিব্যস্ত থাকে প্যালেস্টাইন নিয়ে। সেখানে সে হামাস বা হেজবুল্লাহর মতো যে সন্ত্রাসবাদী সংগঠন, তার সঙ্গে নিরন্তর লড়াই চলে এবং তারা যেহেতু ইরানের কাছ থেকে কিছুটা মদত পায়, সেই জন্য ইরানের প্রতি তার একটা রাগ থাকা স্বাভাবিক। কিন্তু সেই রাগের থেকেই যে ইসরায়েল আক্রমণটা করছে, ব্যাপারটা তার নয় বলেই আমার মনে হয়। এর মূল আক্রমণকারী আসলে আমেরিকা। এখন যদি প্রশ্ন করা যায় যে আমেরিকা আক্রমণ করলো কেন, মানে এই প্রশ্নের উত্তরের দিক থেকেই আমরা পেছনে ইতিহাসের দিকে যেতে পারবো। আমেরিকা আক্রমণ করলো কেন, এর উত্তর কিন্তু আমেরিকাও দিতে পারছে না যে সে আক্রমণটা করলো কেন। হ্যাঁ, একটা কথা বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র সম্ভার তৈরি করছে, এটা বিশ্ব নিরাপত্তার পক্ষে খুব বিপজ্জনক। ইরানকে বারবার বলেও ইরানকে নিরস্ত করা যায়নি, সুতরাং তাকে আক্রমণ করে ইরানকে এই কার্যক্রম থেকে বিরত করতে হবে বা তার এই শক্তিটাকে ধ্বংস করে দিতে হবে। ঠিক যে ভঙ্গিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে মিত্র শক্তি বলেছিল যে জার্মানির জন্যই এত ঝঞ্ঝাট, সুতরাং জার্মানির সেনাবাহিনীকে ভেঙে দিতে হবে, জার্মানির অস্ত্র সম্ভার নষ্ট করতে হবে এবং যেটাকে আমরা ইংরেজিতে বলেছি ডিসআর্মামেন্ট, সেটা করতে হবে। অর্থনৈতিক ভাবেও তাকে ধ্বংস করে দিতে হবে, সেই জন্য রিপারেশন, তার কাছে ক্ষতিপূরণ আদায় করতে হবে। ঠিক যে ভঙ্গিতে মিত্র শক্তি যখন জার্মানির বিরুদ্ধে বাসাইতে বলেছিল, ঠিক সেই ভঙ্গিতে আমেরিকা এখন বিশ্ব নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিল, নিয়ে বিশ্ব নিরাপত্তার স্বার্থে ইরানের এই কার্যক্রমকে বন্ধ করবার জন্য আমার আক্রমণ। কিন্তু দেখুন, ইরানকে প্রথম পারমাণবিক কার্যক্রম শুরু করবার মদত আমেরিকা দিয়েছিল। 50-এর দশকে আইসেনহাওয়ার যখন আমেরিকা, ইরানের সঙ্গে প্রথম চুক্তিটি আমেরিকারই হয়েছিল, যাতে ইরান বলা ছিল যে শান্তির, মানে হিংস্রতা নয়, অর্থনৈতিক উৎপাদন বাড়ানোর লক্ষ্যে, বৈদ্যুতিক শক্তি বাড়ানোর লক্ষ্যে
পারমাণবিক শক্তিকে কাজে লাগাবে, সেই জন্য তার সঙ্গে তার চুক্তি হয়েছে। এবং তারপর প্রায় 1 দশক ধরে যত পারমাণবিক রসদ যোগানো আমেরিকা ইরানকে জুগিয়ে দেখাতে রাজি। যেদিন ওই কন্ট্যাক্ট গুলো, যেদিন সকালে এই ঘোষণাটি করেছে, সেই দিনই তার 2-3 ঘন্টা পরেই আমেরিকা ইরান আক্রমণ করেছে। তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই, এই উত্তরটা হয় না যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করছে বলেই আমি আক্রমণ করছি বিশ্ব নিরাপত্তার স্বার্থে। আমেরিকা নিশ্চয়ই এই উত্তরটা দিতে পারবে না। তাহলে বাকি থাকে তেল। এখন ভূগর্ভস্থ কোন তেল সম্পদের উপর সার্বভৌম অধিকার তো সেই রাষ্ট্রেরই থাকে। আবার ভেবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রাষ্ট্রসংঘ গঠিত হয়, সেই রাষ্ট্রসংঘের ফাউন্ডিং মেম্বার যেমন আমেরিকা ছিল, সেই রাষ্ট্রসংঘের ফাউন্ডিং মেম্বার ছিল ইরান। এবং সেই সনদে দুজনেই সই করেছে এবং সেই সনদে দুজনেই অঙ্গীকার করেছে যে কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত আনবে না। অর্থাৎ সেই কথা যেমন ইরান বলেছে, সেই কথা তেমনি আমেরিকাও বলেছে। সেই রাষ্ট্রসংঘ এখনো আছে। এখন যদি আমেরিকা তেলের কথা প্রকাশ্যে বলতে পারছে না কেন? তার কারণ ভূগর্ভস্থ তেলের অধিকার তো সেই সার্বভৌম রাষ্ট্রেই থাকে। আর তার জন্য যদি আমেরিকা বলে যে আমি তেলের জন্য আক্রমণ করছি, তা কোনোমতেই বলতে পারবে না, কারণ রাষ্ট্রসংঘের সমাজের দুজন ওই কথা বলেই সই করেছিল যে কোন রাষ্ট্রই কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত আনবে না। ফলে সেটাও বলতে পারছে না। তাহলে আমি যদি বলি যে পারমাণবিক অস্ত্র সম্ভার নষ্ট করার জন্য আক্রমণ করছি, সেটাও জলের মতো পরিষ্কার যে আমার সেই কারণটা খাটে না। কারণ তার নিযুক্ত করা গোয়েন্দা বাহিনী বলছে ইরানের তারা অভিযান পায়নি পারমাণবিক অস্ত্র সম্পর্কে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি 2025 সালেও বলছে যে আপনাদের এখন কিছু খুঁজে পাইনি যে ইরান নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পারমাণবিক অস্ত্র সম্পদ তৈরি করছে। তাহলে কোনটাই খাটে না। তেলের জন্য মুখে বলতেই পারবে না, কারণ সার্বভৌমত্বের উপর আঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে যেন এই রাষ্ট্রটা সেই ভূমিকা অবতীর্ণ হতে চেয়েছে। বিশ্ব আধিপত্য। হিটলারের একটা বক্তব্যের পেছনে তার একটা থিসিস ছিল, জার্মান জাতির সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের থিসিস। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেনের যেটা ছিল যে আমরাই হচ্ছি ইতিহাসগতভাবে সবচেয়ে প্রথম এবং শ্রেষ্ঠ আধুনিক জাত, সিভিলাইজড নেশন। সুতরাং তখন তাদের একটা খুব পরিচিত শর্ত ছিল, আমরা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করতে যাই, আসলে আমরা যাই সেই জায়গাটাকে সিভিলাইজ করার জন্য। প্রসঙ্গ একটু অন্যরকম হলেও মজাটা বোঝবার জন্য আমি একটা উল্লেখ করতে চাই যে এই প্রসঙ্গে তাদের একটা অদ্ভুত থিওরি ছিল। ভারতে যখন তারা ঔপনিবেশিক শাসন করতে আসে, এই কথাটাই বলেছিল যে আমরা ভারতে এসেছি সিভিলাইজ করবার জন্য। তারা তখন বলবার চেষ্টা করেছিল যে তোমরা যে বলছো আমাদের শাসনের ফলে তোমাদের খুব ক্ষতি হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে, এবং আমরা অনেক সময় অত্যাচারী হয়ে উঠছি, এতে মন খারাপ করো না। রোগ মুক্তি ঘটাতে গেলে ডাক্তারও তো ইনজেকশন দেয় এবং সেটাও লাগে। তো আমরা সেই রকম যে তোমাদের আসলে সভ্য করবার প্রক্রিয়ায় আমরা আছি, এইরকম একটা বক্তব্য তখন তাদের ছিল। এবং তাদের বক্তব্য ছিল দেখো অতীতে তোমাদের কারা সভ্য করেছিল? অতীতে তোমরা অসভ্যই ছিলে, তোমাদের সভ্য করেছিল আর্যরা, তারাও বাইরে থেকে এসেছিল। এবং আমরাও বাইরে থেকেই এসেছি, এবং তখন যে আর্যরা বাইরে থেকে এসেছিল আমরা তাদের মাসুতো ভাই, কারণ তাদের একটা অংশ এদিকে এসেছিল আর একটা অংশ এদিকে এসেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে হিটলার এই দায়িত্বটা নিয়ে নিলেন
প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন সর্বত্র এই মিশন নিয়ে সর্বত্র ঔপনিবেশিকতা স্থাপন করত। প্রথম বিশ্বযুদ্ধের পরে হিটলার এই দায়িত্বটা নিয়ে নিলেন, সবাইকে জার্মান শ্রেষ্ঠত্বের অংশীদার করে দেবেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দায়িত্বটা গ্রহণ করছে আমেরিকা। তারা বলতে সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কথা, আর এ হচ্ছে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবিদার। কারণ বিশেষত বিশ্বায়নের পরে তো আমরা তো প্রযুক্তির যুগেই বাস করছি, আমরা ডিজিটাল এজেই বাস করছি। আমাদের এই নিও সোসাইটি, এটা তো আর সংস্কৃতির কথা তেমন বলে না, সবকিছুই এখন প্রযুক্তি নিয়ন্ত্রিত। আমাদের মুখের ভাষা, আমাদের ভাবনা সবই ছোট মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে। আমেরিকা তার দাবিদার, মানে একটা বিশ্ব আধিপত্যবাদের ব্যাপার তার মধ্যে আছে। এগুলোকে আমরা বুঝি, তাদের যে এতটা তেল সম্পদ আছে, এটা প্রথম বোঝা যাচ্ছে 20 শতকের পরে, এবং এটা অনেক বেশি স্পষ্ট হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই তেল সম্পদটা নিয়ে আধিপত্যের রাজনীতি করেছে ব্রিটেন, আমেরিকা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই তেল সম্পদের উপর আধিপত্য নিয়ে রাজনীতিটা করেছে ব্রিটেন। ইরানের সঙ্গে রাশিয়া, জার শাসিত রাশিয়া ইরানের সঙ্গে তেল সম্পদ নিয়ে চুক্তি করেছিল। ব্রিটেনের বাইরে আরেকজন রাষ্ট্র হচ্ছে রাশিয়া। জার শাসিত রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধের আগে ইরানের সঙ্গে তেল সম্পদের চুক্তি করেছিল, কিন্তু রাশিয়াতে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হয়, সেই সমাজতান্ত্রিক বিপ্লবের পরে 1921 সালে আরেকটি মৈত্রী চুক্তি করে সোভিয়েত রাশিয়া নিজের থেকেই ইরানের তেল সম্পদ সম্পর্কিত চুক্তিটি বাতিল করে এবং জানায় যে তার যে ভূগর্ভস্থ তেল, তার উপরে তারই সার্বভৌম অধিকার, সোভিয়েত রাশিয়া সেটা হস্তক্ষেপ করতে আগ্রহী নয়, সে নিজের থেকেই সেটা থেকে সরে আসে। এবং তারপরে ব্রিটেনই একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই তেল নিয়ে মাথা ব্যথা করতে থাকে, কিন্তু ব্রিটেন নিজেই আস্তে আস্তে ঔপনিবেশিক শক্তি হিসেবে পর্যস্ত হয়ে যায় বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই দায়িত্বটা নিয়ে নেয় আমেরিকা। কারণ আগেই বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শক্তি ভারসাম্যের একটা পরিবর্তন ঘটে যায়, ফলে সেটার উপরে তখন আমেরিকার একটা বিশাল গুরুত্ব আমেরিকা অর্পণ করতে শুরু করে। এইখানে ইসরায়েলের ভূমিকাটা কোথেকে আসে? ইসরায়েল তেল নিয়ে ভাবিত না। ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি এবং তার সঙ্গে আরবদের সম্পর্কের জায়গাটা এখানে গুরুত্বপূর্ণ। একেবারে প্রথম খ্রিস্টাব্দে 70 AD, অনেক আগে কথা, সেই সময়ে এই মেসোপটেমিয়া অঞ্চল থেকে একটা মানব গোষ্ঠী মাইগ্রেট করে এবং মাইগ্রেট করে তারা কানান উপকূলে ফিলিস্তিন অঞ্চলে এসে তারা বসতি স্থাপন করে। ইতিহাসে এটা কিন্তু ডায়াসপোরা হিসেবে পরিচিত হয় এই ঘটনাটা। পরবর্তীকালে ডায়াসপোরাও ইতিহাসের একটা অন্যতম চর্চার বিষয় হয়ে গেছে। এবং এই যে তারা ওখানে যে বসতি স্থাপন করে, সেখানকার লোকেরা তাদের হাবিরু আখ্যা দেয়, যাযাবরদস্যু। সেইখান থেকে হিব্রু কথাটা আসে। এবং পৌরাণিক সূত্রে, আমাদের প্রত্যেকের যেমন পৌরাণিক কথা থাকে, পৌরাণিক সূত্রে বলা হয় যে এরা হচ্ছে সবাই আইজাকের সন্তান। আইজাককে, এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যদি একেবারে পৌরাণিক যুগে আমরা ফিরে যাই, তাহলে খ্রিস্টীয় জগতের মানুষ
আর ইসলামীয় জগতের মানুষ, এরা কিন্তু আসলে দুই শরীক, এবং এদের পৌরাণিকতায় একই মানুষ ভিন্ন ভিন্ন নামে এরা নিজেদের প্রফেট বলে গ্রহণ করেন। এদের কাছে যিনি ইব্রাহিম, ওদের কাছে তিনি আব্রাহাম, এদের কাছে যিনি মুসা, ওদের কাছে তিনি মোজেস। সব শুনি কি তো এই আইজাকের সন্তান সন্ততিরাই তারা দাবি করতে থাকে, আমরা আইজাকের সন্তান সন্ততিরা, তারা সেই 70 এডিতে তারা ওখানে গিয়ে, আর আমেরিকা ইসরায়েলকে কাজে লাগিয়ে এই তেল সমৃদ্ধ অঞ্চলটাকে কন্ট্রোল করবার জন্য আগ্রহী হয়। জায়গাটা, রাজনীতিটা তখন এইরকম জায়গায় এসে পৌঁছয়। কিন্তু 1990-এর দশক পর্যন্ত আজকে পশ্চিম এশিয়াকে যে জায়গা, যে অবস্থাটা আমরা দেখছি, 1990-এর দশক পর্যন্ত এই জায়গায় আমরা পৌঁছাইনি, যেহেতু সোভিয়েত রাশিয়া নামক দেশটি ছিল, এবং যেহেতু সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার জারি ছিল, সুতরাং একক আধিপত্য স্থাপনের জায়গায় এগোবার অবস্থাটা আমেরিকা ছিল না। এখন যদি আমরা একটু এই দিকটায় চলে আসি, ইরান ইরাকের জায়গাটা, তাহলে ব্যাপারটা তৃতীয় যে মাত্রা, সেটা আমাদের কাছে পরিষ্কার হবে। কারণ এটা, এই মাত্রাটা আপনাদের দেখা দরকার এই কারণে যে আমেরিকা অনেক বেশি উগ্র হয়ে উঠেছে, এটা মাথায় রাখবেন। আমেরিকা ইরানের প্রতি অনেক বেশি উগ্র হয়ে উঠেছে ইরাকের পতনের পর। তার একটা কারণ আছে। আমেরিকা যখন ইরানের তেল নিতে চাইছে, যতদিন পর্যন্ত ইরানে পেহেলভি অংশ ছিল ইরানের শাসক, ততদিন পর্যন্ত আমেরিকার ইরানকে নিয়ে এই সমস্যাটা হয়নি। কারণ পেহেলভি আমেরিকার সঙ্গে চুক্তি করে তেল দিতে প্রস্তুত ছিল, কিন্তু ইরানে পেহেলভির সমস্যা ছিল মজলিস। অর্থাৎ পেহেলভি আমেরিকার সঙ্গে চুক্তি করে, রেজা শাহ পেহেলভি, তিনি আমেরিকার সঙ্গে চুক্তি করে তেল দিতে প্রস্তুত, কিন্তু বাদশাহ মজলিস। তার কারণটা হচ্ছে যে রেজা শাহ পেহেলভি এবং তার সঙ্গপাঙ্গ, তারা ইসলামীয় সুন্নি গোষ্ঠীর, আর মজলিসে তখন শিয়া গোষ্ঠীর প্রাধান্য। শিয়া প্রতিনিধিরা তখন মজলিসে যথেষ্ট হয়। ফলে আমেরিকা ইরানের কাছে যতটা চাইছে, ততটা পেহেলভি দিতে রাজি থাকলেও আমেরিকা পারছে না মজলিসের বিরোধিতার জন্য। ফলে তখন আমেরিকার মাথায় ঢোকে, মজলিস হচ্ছে আমাদের যেমন পার্লামেন্ট, মজলিস হচ্ছে ইরানের পার্লামেন্ট। এখন ইরানে দুই গোষ্ঠী ছিল, আমরা ইসলামীয় জগতে দুটো গোষ্ঠীর কথা জানি, সুন্নি গোষ্ঠী এবং শিয়া গোষ্ঠী। এখন এই অভিজাত শাসক গোষ্ঠী তারা সুন্নি, আর ইরানের বহু সংখ্যক মানুষ হচ্ছে শিয়া গোষ্ঠীর মানুষ, তাদের প্রতিনিধিরা মজলিসে হচ্ছে। চিকিৎসাধীন ছিলেন, তিনি আর আমেরিকা থেকে ফিরতে পারলেন না। পেহেলভির শাসকটা ইরানে চলে গেল। ইরানে আয়াতুল্লাহ খামেনি চলে এলেন, আয়াতুল্লাহ খামেনি চলে এলেন, এবং ইসলামী বিপ্লবের ফলে ইরানের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল শিয়া গোষ্ঠী। ফলে আমেরিকার বিপদ বাড়ল। এখন পাশাপাশি যদি ইরাকের কথা ভাবি, ইরাকে সাদ্দাম হোসেনকে ক্ষমতায় আমেরিকাই বসিয়েছিল। কেন বসিয়েছিল? তখন তার উদ্দেশ্য ছিল যে ওই যে ইরানের মজলিস, যেখানে শিয়াদের প্রাধান্য, পেহেলভিকে সব সুযোগ সুবিধা আমেরিকাকে দিতে রাজি হচ্ছে না, ফলে সেখানে যে একটা পাল্টা চাপ তৈরি করা দরকার, সেই চাপ তৈরি করবার হাতিয়ার হিসেবে তার ইরাককে ধরে নিয়েছে। এবং সাদ্দাম হোসেনকে আমেরিকায় মদত দিয়েছে তখন।
কিন্তু সাদ্দাম হোসেন ক্ষমতায় আসার পরে আমরা জানি যে আস্তে আস্তে সাদ্দাম হোসেনের মাথায় ঢুকে যায় যে আমি যদি এই তেল সাম্রাজ্যের উপরে আমাদের কন্ট্রোলটা অনেক বেশি এস্টাবলিশ করতে পারি, তাহলে তার আরেকটা উত্থান করতে পারে। তো তার ফলে আমরা দেখি যে ইরানে 1979 সালে শিয়ারা ক্ষমতা দখল করলো এবং তারপরে ইরাক ইরান একটা যুদ্ধ বেঁধে গেল। আমরা জানি যে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত 8 বছর ইরাক আর ইরান যুদ্ধ করেছে এবং মজার কথা হচ্ছে সেই সময়ে ইরাক আর ইরান দুপক্ষকেই অস্ত্র সরবরাহ করেছে। নিজেদের একটা রাষ্ট্রের জন্য তাদের একটা দাবি আছে, কুর্দিস্তান তৈরি করবার দাবি। ফলে তাদেরকে এবারে আমেরিকা বলতে শুরু করেছে, ঠিক যেরকম ইহুদিদের মদদ দিয়ে ইসরায়েল তৈরি করে দিয়েছিল, তাদের বলতে শুরু করেছে যে তোমরা ইরানের বিরুদ্ধে লড়াই করো, তোমাদের কুর্দিস্তান করার ব্যাপারে আমরা সাহায্য করবো। যদিও তাতে আমেরিকা খুব একটা লাভ এখনো পর্যন্ত দেখা যায়নি বা লাভ হচ্ছে না। ফলে এরকম পরিকল্পনা সে মাঝে মধ্যেই করে, সেটা কতটা শেষ পর্যন্ত সফল হয় তা বোঝা খুব মুশকিল, কিন্তু আমরা অত্যন্ত অশান্তির মধ্যে পড়ে যাই। তো এবারে ইরাকের চ্যাপ্টারটা যখন ওটা গেল, এইবারে আমেরিকার চিন্তা হচ্ছে যে একদিকে ইতিমধ্যে আফগানিস্তান অভিযান, সেটাও তাদের বিফল হয়ে গেছে। ন্যাচারালি তাদের তখন এই ইরানের শিয়া গোষ্ঠীকে পর্যদস্ত করাটা তাদের একটা অন্যতম মাথা ব্যথা। সেখানে তারা ইসরায়েলকে দোষারোপ করছে কেন? ইসরায়েল তার হিসেব করছে, অর্থাৎ তার প্যালেস্তানীয় সমস্যা ট্যাকল করার জন্য সে আমেরিকার সঙ্গে থাকছে। আর আমেরিকা ইসরায়েলকে দিয়ে এই সুন্নি গোষ্ঠী, এই শিয়া গোষ্ঠীকে পর্যদস্ত করে তার আবার ইরানের তেলকে নিজেদের হাতে নিয়ে আনবার চেষ্টা করছে। ফলে পারমাণবিক অস্ত্র সেটাও খাটে না, প্রকাশ্যে বলে না যে তেল সম্পদ চাই, কারণ সার্বভৌমত্বের প্রশ্ন। কিন্তু ইরাক আর ইরান যে এক নয়, এইটি আমেরিকা বুঝতে ভুল হয়েছে, বা বুঝেও যখন যেটাকে বলা যায় যে ডেসপারেট হয়ে যায়, তখন আর এইসব বোধ বুদ্ধি থাকেও না। ইরান আর ইরাক এক নয়। আমরা এখন খবরের কাগজে যেটা হরমুজ প্রণালীর কথা বর্তমান শুনি, এটা ঠিক যে সামরিক শক্তিতে, সামরিক অস্ত্রে আমেরিকার সঙ্গে পেরে ওঠা ইরানের পক্ষে সম্ভব নয়, এমনকি ইসরায়েলের সঙ্গেও পেরে ওঠা সম্ভব নয়। কিন্তু ইরানের তো প্রধান অস্ত্র আছে হরমুজ, এবং হরমুজের অবস্থানটা আমরা জানি, একদিকে ওমান উপসাগর, একদিকে পারস্য উপসাগর, এই দুটোর সংযোগস্থলে একটা খাঁজ বেরিয়েছে। সেই খাঁজটা দিয়েই জাহাজগুলোকে চলাচল করতে হয়, অর্থাৎ তেল নিয়ে যে জাহাজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, সেটা ওই খাঁজটা পার হয়েই যেতে হয়। এখন ইরান সেটাকে কবজা করতে পারছে না, কারণ 1976 সালে সমুদ্র জল ব্যবহার নিয়ে একটা আন্তর্জাতিক চুক্তি হয়, এবং সেই সমুদ্রের জলের উপর অধিকার কি হবে সেটা নিয়ে যখন আন্তর্জাতিক চুক্তি হয়, সেখানে বলা হয় যে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, সেটা মানে যে দেশের পাশে সেই সামুদ্রিক অঞ্চল, 12 নটিক্যাল মাইল পর্যন্ত সেটা সেই রাষ্ট্রের সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত। তার পরের 12 নটিক্যাল মাইল সেটা সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত নয়, কিন্তু
যদি সেই দেশ মনে করে যে ওই পরবর্তী পরমটিক্যাল মাইল দিয়ে যারা যাতায়াত করছে তারা তার নিজের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, তাহলে সেখানেও সে বিধিনিষেধ আরোপ করতে পারে। তৃতীয়ত আরেকটা শর্ত আছে, আরেকটা বিধি আছে, সীমা যে কিলোমিটার তীর থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এই যে অঞ্চলটা, সেখানে যাবতীয় বৈজ্ঞানিক বা সমুদ্র তলদেশ সংক্রান্ত যা কিছু গবেষণা সার্ভে সেটা অন্য দেশ করতে পারবে না। সেটা যে দেশের তীরবর্তী অঞ্চল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সেই সামুদ্রিক জলের ভেতরকার গবেষণার দায়িত্ব সেই দেশই করবে, সেই দেশের অনুমতি ছাড়া অন্য দেশ করতে পারবে না। তার মানে এই যে 12-12-24 এবং টোটাল 200 কিলোমিটার 200 নটিক্যাল মাইল, এটা তো ইরান কন্ট্রোল করবে। আর গোটা হরমুজ প্রণালীটা সেই নিয়ন্ত্রণের মধ্যে পড়ে গেছে। তার ফলে এটা নিয়ন্ত্রণ করা ইরানের পক্ষে সহজ। কোন দিক থেকে ভারত পাকিস্তান অবশ্যই হরমুজ প্রণালী হয়ে আরব সাগর হয়ে ভারত মহাসাগরে ঢুকে তেল সম্পদের তেল যে পরিবহন, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে। তার বাইরেও ভারতের অন্য কনসার্ন আছে। কিছুদিন আগেই ভারত ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর প্রকল্প শুরু করেছে, IMEC। কেননা এই এশিয়ার এই অঞ্চল দিয়ে ইউরোপ ভারত একটা পরিষ্কার বাণিজ্য পথ তৈরি হতে পারে যদি ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর তৈরি হয়। আমরা প্রথমেই শুনেছি যে হ্যাঁ, ঔপনিবেশিকতার অবসানের পরে এই মধ্যপ্রাচ্য কথাটা বদলে এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, এই কথাগুলো আমরা বেশি বলি। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে, ভূ রাজনৈতিক ক্ষেত্রে নিয়ার ইস্ট, মিডল ইস্ট, ফার ইস্ট কথাগুলো এখনো ব্যবহৃত হয়। এবং এই করিডরটা নামও দেওয়া হয়েছে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর। এই প্রকল্পটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, আমরা জানি যে ইরানের সঙ্গে একটা চুক্তি করে ভারত ইরান যৌথ প্রকল্প শুরু হয়েছিল চাবাহার বন্দরে, এবং চাবাহার বন্দরে প্রচুর টাকা ইনভেস্টেড হয়েছে। এবং চাবাহার বন্দরটিকে যদি ভারত ব্যবহার করতে পারে, তাহলেও এই অঞ্চলের সঙ্গে তার ট্রেড অনেক বেশি ফ্রুটফুল হবে। এবং আমেরিকা শুধু যে ইরানের উপর চাপ সৃষ্টি করতে চাইছে তা নয়, আমেরিকা কিন্তু ভারতের উপরেও চাপ সৃষ্টি করতে চায়। আমেরিকা চায় না যে চাবাহার বন্দরের প্রকল্প শেষ হোক। আমেরিকা চায় না ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর এটা সাকসেসফুলি শেষ হোক। তার কারণ হচ্ছে যে চায়নার প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এই এশীয় ভূখণ্ডে ওই যে প্রভুত্বের প্রতিষ্ঠা, সেক্ষেত্রে ইন্ডিয়া একটা ইম্পর্টেন্ট প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে উঠে আসতে পারে। তো ফলে এটা শুধু যে ইরানের উপরে চাপ তা নয়, এটা এখানেও একটা চাপের ব্যাপার রয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি মানুষের দিক থেকে দেখি, ইরানে খেয়াল করবেন ইরানে যে শাসন চলছে সেটা যে ইরানের মানুষের পক্ষে খুব একটা ওয়েলকাম অ্যাডমিনিস্ট্রেশন তা কিন্তু নয়। কিছুদিন আগে থেকেই ইরানে এই শাসক বিরোধী আন্দোলন সংঘটিত হচ্ছিল, কারণ তারা অনেক বেশি রক্ষণশীল।
রক্ষণশীলতার দিকে চলে যাচ্ছে। বরং আমেরিকা এই যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ওই আন্দোলনটারই বারো বাজিয়ে দিল। কারণ এখন প্রতিষ্ঠান বিরোধিতার বদলে যেহেতু আমেরিকা আক্রমণ করেছে, সেই জন্য প্রতিষ্ঠান প্রতি সমর্থন চলে আসছে। ঠিক যেমন ভারতের মতো দেশেও হতে পারে, এমনিতে অনেক অভাব অভিযোগ, অনেক প্রতিষ্ঠান বিরুদ্ধে সবই থাকে, কিন্তু কালকে যদি একটা আক্রান্ত হয় তখন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাঁচটা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হচ্ছে সার্বভৌমত্বের বিপদ। শুধু একটা যুদ্ধ নয়, খেয়াল করে দেখবে বিশ্বায়নের পরে দুটো খুব নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। এক, প্রতি পদে যে কোনো জায়গার যে কোনো দেশের সার্বভৌমত্বের ধারণাটিকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথমে অর্থনৈতিক সীমান্তগুলো রিল্যাক্স করে দাও, এই দিয়ে গ্লোবাল ভিলেজ তৈরি করো, এক অর্থনৈতিক জগৎ। কারণ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যে প্রতিযোগিতা ছিল, সেটা ছিল জাতীয় পুঁজির সঙ্গে জাতীয় পুঁজির প্রতিযোগিতা, জাতীয় পুঁজির বিস্তারের লড়াই, জাতীয় পুঁজিবাদের বিস্তার। আর সেটা আস্তে আস্তে এখন হয়েছে বহুজাতিক পুঁজির বিস্তারের পাশাপাশি সেই বহুজাতিক পুঁজির উপর আবার একমাত্রিক নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা, যেটা এটা করে থাকে। এবং সেই সূত্রে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ছে এই সার্বভৌমত্বের বিষয়টা। আস্তে 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 আন্তর্জাতিক ক্ষেত্রেই যেন গুরুত্ব হারিয়ে ফেলতে শুরু করেছে। আপনি ভেবে দেখুন, এই কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। কোন কি সেই রকম ইউনাইটেড প্রতিবাদী ভয়েস দেখেছে? একটা ভেনেজুয়েলা ছোট দেশ হতে পারে, একটা সার্বভৌম দেশ তো বটে, তেল তো প্রচুর, সেইখানে এসে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল। তেলের কথা আসলে সে তেলের কথা পরে আসবে, কিন্তু একটা কালকে আমাদের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে এটা কিন্তু মানে আজকে শুধু দৃষ্টিটা ওই ইরান যুদ্ধে আমেরিকা ধাক্কা খাচ্ছে এবং খাবে, সেটা অন্য কথা। কিন্তু যেটা আমাদের ভাবার বিষয়, হ্যাঁ, তেল সংকট অমুক সমস্যা আজ হোক কালো আবার মিটবে, লাভ যেটা হবে হয়তো এখন যে দামটা বাড়লো হবে, ব্যাপারটা সেটা নয়। কিন্তু যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা ঘটছে, সার্বভৌমত্বের ধারণা দুর্বল হচ্ছে, যে ধারণা নিয়ে রাষ্ট্রসংঘ এস্টাবলিশ হয়েছিল, যে সমস্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, সেইটাই দুর্বল হয়ে পড়ছে। এবং আমরা মানে বিভিন্ন রাষ্ট্র শক্তিগুলো সেই সার্বভৌমত্বের ধারণার জোরটা সম্পর্কে তাদের কনফিডেন্সটা হারিয়ে ফেলছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা হেরে যাব কিনা, দ্যাট ইজ দ্য গ্রেট কোশ্চেন। কারণ এই ধারণাগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিরাট আন্তর্জাতিক সংকট তৈরি করতে যাচ্ছে। এই দিকটাতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এবং সংকটের মূলে যে একটা ইতিহাস কাজ করছে, আমেরিকার মানসিকতা কাজ করছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেনের যে মানসিকতা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির যে মানসিকতা ছিল হিটলারের নেতৃত্বে, সেই মানসিকতার দায় এখন আমেরিকা নিয়েছে বটে, কিন্তু তার পাশাপাশি বিশ্বায়ন প্রক্রিয়াটা রয়েছে বলে এই যে প্রবণতাগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু যুদ্ধের চাইতে বেশি ক্ষতি করে ফেলতে পারে। এই দিকটা দৃষ্টি আকর্ষণ করে আমি পরে আমরা আলোচনা করতে পারি, আমাদের কথা এই দৃষ্টি আকর্ষণ করে শেষ করলাম।